আর এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। দুদিন আগেই আপনারা জানেন সুখেন্দু শেখর রায় তিনি দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, আর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, মাধুরী দেখো, দুদিন আগে সুখেন্দু শেখর রায় রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন টিএমসির। তার মেয়াদ ছিল 2029 অব্দি তিনি সাংসদ থাকতেন যদি টিএমসিতে থাকতেন, কিন্তু তিনি রাজ্যসভাতে পদত্যাগ করেন এবং পার্টির সব পদ থেকে পদত্যাগ করে দেন। তারপর থেকে জল্পনা চলছিল যে আরো কয়েকজন সাংসদ, তিনি গতকাল আমাদেরকে জানিয়েছিলেন যে আরো কয়েকজন সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করবেন। টিএমসি যারা জয়ী হয়েছিলেন, যে টিএমসি থেকে যারা এসেছিলেন, তার মধ্যে যে নামগুলো শোনা যাচ্ছিল, কোয়েল মল্লিকের নাম ছিল, সুস্মিতা দেবের নাম ছিল, আরো কয়েকটা নাম ইঙ্গিতপূর্ণ পাওয়া যাচ্ছে যারা হয়তো পদত্যাগ করবেন। যেটা খবর জানা যাচ্ছে এই মুহূর্তে আজকে সকালে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব এবং আসামের নেত্রী টিএমসির, তাকে রাজ্যসভা পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস, তিনিও চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন এবং টিএমসির সব পোস্ট থেকে তিনি পদত্যাগ করে দিয়েছেন। আসামের যে টিএমসির শাখা রয়েছে সেটা তার নেতৃত্বে চলছিল, সেই পদগুলোতেও তিনি পদত্যাগ করেছেন এবং সেই চিঠি টিএমসি নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যসভা থেকে পদত্যাগ করার চিঠি তিনি নিজেই দেখা করে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগ জমা দিয়ে দিয়েছেন এবং রাজ্যসভা সূত্র থেকে জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বুলেটিন রিলিজ করে দেওয়া হবে রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে কি তার পদত্যাগপত্র গ্রহণ করা হলো। এই ধরনেরও বার্তা রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ 13 জন এমপি ছিলেন রাজ্যসভায় টিএমসি, এখন 2 উইকেট ডাউন হয়ে গেছে। সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, সুস্মিতা দেব পদত্যাগ করেছেন, এখন 11 জন রয়েছেন রাজ্যসভায় টিএমসি সাংসদ। এদের মধ্যেও কয়েকজন পদত্যাগ করবেন যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে দেখতে হবে কবে তারা এই পদত্যাগপত্র দিয়ে জমা দিচ্ছেন চেয়ারম্যানের কাছে। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সুখেন্দু শেখর রায় তিনি দুদিন আগেই রাজ্যসভার সাংসদ পদ এবং দল থেকে পদত্যাগ করেছিলেন, দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি করেছিলেন, আর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ বিজেন্দ্র, লোকসভায় যে বিদ্রোহী ব্লক, একেবারে 20 জন বিদ্রোহী সাংসদের ছবি আমরা দেখেছিলাম, ভাঙনের ছবি একদিনে যেভাবে স্পষ্ট হয়ে গিয়েছিল, রাজ্যসভাতেও ধীরে ধীরে সেই একই ছবি। 3 দিনের মধ্যে সংখ্যাটা 13 থেকে কমে 11। মাধুরী, এটা দুটো সেপারেট মডেল রয়েছে। লোকসভা যদি আমরা দেখি, লোকসভা মডেল হলো টিএমসির মেইন পার্টি থেকে সাংসদরা বেরিয়ে আসছেন, তারা সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না, সেটা সেপারেট ব্লক তৈরি করছেন। যেহেতু অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, 19 জন থেকে বেশি তাদের কাছে সাংসদ রয়েছেন, এই দাবি তারা করছেন। কাকলি ঘোষ দস্তিদাররা যখন মিটিং করেছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেদিন দাবি করা হয়েছিল কি 20 জন থেকে বেশি সাংসদ তাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সেপারেট ব্লক করে তারা স্পিকারের কাছে অ্যাপ্রোচ করবেন যে তাদেরকে মান্যতা দেওয়া হোক, আলাদা করে দেওয়া হোক মূল পার্টি থেকে। এটা তাদের একটা দাবি রয়েছে, সেটা স্পিকারের কাছে তারা চিঠি লিখবেন। অর্থাৎ তারা সাংসদ থাকবেন, যেহেতু 2029 অব্দি তারা বলছেন মানুষ তাদেরকে কাজ করার জন্য নির্বাচিত করেছেন। কিন্তু রাজ্যসভার মডেল দেখা যাচ্ছে সেখানে পদত্যাগ হচ্ছে। প্রথমে সুখেন্দু শেখর রায় রিজাইন করলেন, এরপরে পশ্চিমবঙ্গ থেকেই আবার ভোট হবে, যখন অন্য কেউ আসবেন এবং যা অঙ্ক এই মুহূর্তে বিধানসভায় রয়েছে সেটাতে বোঝাই যাচ্ছে কি বিজেপির হয়েই কেউ আবার রাজ্যসভায় আসবেন সুখেন্দু শেখর রায়ের জায়গাতে। আজকে সুস্মিতা দেব পদত্যাগ করেছেন, তারও যদি সেখানে আবার ভ্যাকেন্সি হয় এবং পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে অন্য একটা রাজ্যসভা থেকে কেউ আসে, সেক্ষেত্রে টিএমসি নয় বিজেপির কেউ আসবে। অর্থাৎ দুটো উইকেট ডাউন হয়ে গেছে রাজ্যসভায় টিএমসি সাংসদদের মধ্যে, 13 থেকে এখন 11 হয়ে গেল। এবং এই দুটো যে ভ্যাকেন্সি হয়েছে, এই দুটো ভ্যাকেন্সি কিন্তু যা গণিত এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, সেক্ষেত্রে বিজেপির 2 জন আবার এমপি আসবেন রাজ্যসভায় এই 2 জায়গায়। কিন্তু আরো কয়েকজন রাজ্যসভা থেকে পদত্যাগ করতে চলেছেন, যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমেই আমরা সূত্র মাত্র খবর পেয়েছিলাম কোয়েল মল্লিকের সেটা নাম রয়েছে যেটাতে, তিনি আজ অব্দি পদত্যাগ করেননি, তিনি কবে করবেন সেটা দেখতে হবে। এবং অন্য কয়েকজনের সঙ্গেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমরা পাচ্ছি কি তারাও হয়তো পদত্যাগ করবেন। এটা কারা এখনো জানা যাচ্ছে না, যখন তারা পদত্যাগ করছেন তখন স্পষ্ট হচ্ছে কি তারাও ওই লাইনেই রয়েছিলেন কি তারা আর দলে থাকবেন না। এই মুহূর্তে সুস্মিতা দেব কিছুক্ষণ আগে এসেছিলেন, চেয়ারম্যানের সঙ্গে তিনি দেখা করেন, তিনি তার পদত্যাগপত্র সেখানে দিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে টিএমসিরও সব পদ থেকে তিনি পদত্যাগ করেছেন, এটা শুধুমাত্র জানা যাচ্ছে। অর্থাৎ 13 থেকে 11 হলো এখন রাজ্যসভায় টিএমসির মেম্বারদের সংখ্যা। লোকসভায় অন্য গণিত চলছে, সেখানে 20 জন থেকে বেশি সাংসদ ইতিমধ্যে একাট্টা হয়েছেন, তারা সেপারেট ব্লক করে লোকসভায় বসবেন। এবং এরকমও পরিকল্পনা রয়েছে যে তারা লোকসভায় স্পিকারের কাছে গিয়ে তারাই যে টিএমসি সে দাবিও তারা করতে পারেন, যেহেতু নম্বর তাদের কাছে বেশি রয়েছে, যেটা আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখেছি। এটাও হতে পারে, তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে জুলাই অব্দি। জুলাইতে পার্লামেন্টের সেশন রয়েছে, সেই সময় এইসব এই প্রক্রিয়াগুলো হবে। তবে বর্তমানে স্পষ্ট দুটো বার্তা আমরা পাচ্ছি, লোকসভাতে সাংসদরা ভেঙে অন্য গ্রুপ করছেন, রাজ্যসভায় টিএমসি সাংসদরা পদত্যাগ করছেন। ধন্যবাদ বিজেন্দ্র।
এদিকে আইপিএসদের পর এবার রাজ্য প্রশাসনে আমলাদের রদবদল, একসঙ্গে 18 জন আইএএস এর দায়িত্বে রদবদল করা হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি শিবাশিস মৌলিক, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, এই তালিকায় কাদের কাদের নাম রয়েছে? তাও শুরুতেই তোমায় বলে রাখি, এর আগে আমরা দেখেছিলাম আইপিএসদের একটা বড় রদবদল হয়েছিল। এবার কিন্তু দেখা যাচ্ছে আইএসদের অর্থাৎ আমলাদের এক রদবদল করা হলো এবং তাৎপর্যপূর্ণভাবে 9 জুন অর্থাৎ গতকালকে এই অর্ডার নবান্ন থেকে পাশ হয়েছে। যে অর্ডারের দিকে যদি আমরা নজর দিই, জগদীপ প্রসাদ মিনা তিনি নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব ছিলেন, তাকে আপাতত খাদ্য সরবরাহ দপ্তরের সচিবের দায়িত্ব নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আমরা যে দেখতে পাচ্ছি সেলফ হেল্প গ্রুপের দায়িত্বে ছিলেন প্রধান সচিবের রবি ইন্দর সিং, তাকে নিয়ে যাওয়া হয়েছে পরিবহন দপ্তরের প্রধান সচিব হিসেবে। সৌমিত্র মোহন তিনি রাজভবনে লোকভবনে রাজ্যপালের সচিব ছিলেন, তাকে আপাতত সেখানে যেরকম তিনি দায়িত্বে রয়েছেন, তাছাড়া তাকে কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি নাম উল্লেখযোগ্য। পারভেজ আহমেদ সিদ্দিকী তিনি যে দায়িত্বে ছিলেন, তিনি খাদ্য সরবরাহ দপ্তরের প্রধান সচিবের দায়িত্বে ছিলেন। সেখানে যেহেতু ইতিমধ্যেই জগদীপ প্রসাদ মিনাকে আনা হয়েছে, স্বাভাবিকভাবেই তাকে কিন্তু স্টেট গেজেটার্স ডিপার্টমেন্টে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে কিন্তু নজরে বেশ 18 জন আমলা তারা নতুন পোস্টিং পেয়েছেন, তাদের মধ্যে দায়িত্বে কিন্তু রদবদল করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে আজই কিন্তু মন্ত্রীদের সরকারিভাবে তাদের দপ্তর বন্টন করার কথা রয়েছে। ফলে সেক্ষেত্রে নবান্ন সূত্রে যা খবর, সেক্ষেত্রে তার আগে আমলাদের এই দায়িত্বের রদবদল কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ শিবাশিস। ব্যারাকপুর পুরসভার ধৃত কাউন্সিলরকে কোর্টে নিয়ে যাওয়ার সময় ছোড়া হলো ডিম। 18 নম্বর ওয়ার্ডে ধৃত তৃণমূল কাউন্সিলর নওশাদ আলমকে লক্ষ্য করে এভাবে ডিম ছোড়া হলো। তাকে দেখে চোর চোর স্লোগান দিলেন স্থানীয় বাসিন্দারা। আর এই প্রসঙ্গে কি বলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো। হরিণঘাটার ডিমের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে। এখন বলছে ভালো ডিমের চেয়ে নাকি পচা ডিমের দাম বেশি, বুঝে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে। কিন্তু কাঁচা ডিম খেতে হবে টিএমসি নেতাদের, এটা কে জানতো? ডিম ভাত বলে বিখ্যাত, 21 জুলাই এলে ডিম ভাত হতো। এখন ডিম ভাত নাই, ডিম রান্না করার সুযোগ নেই, কাঁচা ডিমই খেতে হচ্ছে। এরা যে অত্যাচার অনাচার করেছে এতদিন, প্রত্যেকটি মানুষ খেপেছিল। তো মানুষ যে যেমন ভাবে করছে, যাই হোক, ইঁট তো মারছে না, মন্দের ভালো ডিম মারছে, ঘায়েল হবে না। কাজের দিনে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনে সেই ছবি সরাসরি আমাদের দেখাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, 1.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখন কি পরিস্থিতি? দেখো 11:30 বেজে গিয়েছে। সরাসরি তোমাকে যে ছবিটা দেখাবো, যে এই মুহূর্তে বিল্ডিং এর ছবিটা কিন্তু কিছুটা বদল হয়েছে। কিছুক্ষণ আগে এখানে যে লেলিহান শিখা দেখা যাচ্ছিল আগুনের, সেখান থেকে কিন্তু হোয়াইট স্মোক দেখা যাচ্ছে, সাদা ধোঁয়া। এবং দমকল আধিকারিকেরা বলছেন যে এই মুহূর্তে আগুন কিন্তু অনেকটাই কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে এবং সেই কারণে কিন্তু যে সাদা ধোঁয়া সেটা দেখা যাচ্ছে। কিছু জায়গাতে পকেট ফায়ার রয়েছে, কিন্তু আগুন অনেকটাই কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঠিক বিল্ডিংটার আমরা যে পোর্শনে রয়েছি, যেখানে পাম্প হাউস রয়েছে, সেখান থেকে একটা আলাদা করে চ্যানেল করা হয়েছে। দুটো আলাদা আলাদা ছাদের অংশ থেকে সেখান থেকে কিন্তু ক্রমাগত আগুন উৎস যে স্থল রয়েছে, অর্থাৎ যে 3rd ফ্লোর, সেখানে কিন্তু ক্রমাগত আগুনে জল দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা কিন্তু অনেকটা কার্যবহ হয়েছে এবং সেই কারণে কিন্তু আগুন দেখা যাচ্ছে অনেকটা কন্ট্রোলে এসে গিয়েছে। একজন কর্মী তিনি ওপরে আটকে ছিলেন, তিনি সম্ভবত কোনো কাজ করছিলেন, তিনি ছাদে চলে যান। পরবর্তীকালে নিচে তিনি তার সহকর্মীদের সাথে যোগাযোগ করেন। পরবর্তীকালে দমকলের তরফে সামনের দিকের পোর্শনের একটি সিঁড়ির অংশ থেকে ব্যবহার করে তাকে নিচে নামিয়ে আনা হয় এবং এই মুহূর্তে 10টিরও বেশি দমকলের ইঞ্জিন সেটি কাজ করছে। এবং স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ ছিল যে প্রথমে একটি ইঞ্জিন আসে, কোনো ল্যাডার এখানে কাজ করে, ল্যাডার যুক্ত কোনো মেশিন এখানে আনা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে দমকলের যেটা যুক্তি ছিল যে একেবারে আলিপুর কোর্টের যে হাইট বার রয়েছে, সেখান থেকে বড় গাড়ি ঢোকানো সম্ভব হয়নি। তবে প্রায় 1.5 ঘন্টার চেষ্টাতে আগুন কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণে।
থার্ড ফ্লোরে যেখানে এই মুহূর্তে জল হোস পাইপের মাধ্যমে দেওয়া হচ্ছে, যেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে যে কংক্রিটের যে চলটা সেটা উঠে গেছে, চাঙড় সেটা ভেঙে পড়েছে। সেই পোর্শনে কিন্তু প্রথমে আগুনের উৎসস্থল, সেখান থেকে ওপর হয়ে একদম টপ ফ্লোর পর্যন্ত যায়। মোট 9th ফ্লোর অর্থাৎ 10 তলা পর্যন্ত এই বিল্ডিং, যার দোতলা থেকে বা 3 তলা থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত এই আগুনের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সামনের দিকের অংশ না হলেও পিছনের দিকে যে অংশ সেটা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং 9:50 নাগাদই আগুন লাগে, এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে, কেউ ভেতরে আটকে নেই। তবে 10টার কিছু পরে যদি এই অগ্নিকাণ্ড ঘটতো তাহলে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে অফিস টাইম যেটা রয়েছে 10টা, তখন কিন্তু অনেকেই এখানে কাজে চলে আসতে পারতেন, ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো। এবং আজকে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে থার্ড ফ্লোরের একটি এসি থেকে মূলত শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত, সেখান থেকে বাকি ফ্লোরে আগুন ছড়িয়ে যায় এবং তারপরে ভয়ঙ্কর আকার নেয়। একটা সময় মনে হচ্ছিল যে গোটা বিল্ডিংটি কার্যত আগুনের গ্রাসে চলে যাবে, কিন্তু তারপরে দমকলের তরফে স্ট্র্যাটেজি নেওয়া হয়। তারা যে একেবারে এল প্যাটার্নে তারা বিভিন্ন যে ছাদের অংশ সেখান থেকে তারা ক্রমাগত বাইরে যেমন জল দিচ্ছেন তেমন ভাবে সেটাকে টেম্পারেচার ডাউন করার চেষ্টা হয়, বাইরে থেকে আগুনকে নিয়ন্ত্রণের চেষ্টা হয়। অন্যদিকে যে পোর্শন রয়েছে যেটা অক্ষত, সেখান থেকে তারা হোস পাইপের মাধ্যমে ভেতর থেকেও একের পর এক কাজ ভাঙতে ভাঙতে যাওয়া হয়, যে কারণে কিন্তু একেবারে আগুন ভেতরে যে স্মোক ছিল সেটাকে বের করার কাজ তারা করেন। অর্থাৎ ভেতর দৃশ্যমানতা তৈরি করা হয় যাতে অক্সিজেন চলাচল করতে পারে, সেই রকম একটা পরিবেশ তৈরি করা যায় এবং তারপরে তারা ভেতর থেকেও মানে একেবারে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করতে থাকেন। ভেতরে অগ্নি নির্বাপন ব্যবস্থার কি ব্যবস্থা রয়েছে সেটা এখনো জানা যাচ্ছে না, তবে আপাতত ভাবে আগুন কিন্তু অনেকটাই কন্ট্রোলে। পকেট ফায়ার রয়েছে এবং দমকলে যারা আধিকারিক তারা কিন্তু লাগাতার সেই আগুন নিয়ন্ত্রণের কাজই কিন্তু এই মুহূর্তে করে চলেছেন। একদমই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই পরিস্থিতির দিকে নজর তো আমাদের রয়েছেই, তবে আপনাদের শোনাবো প্রত্যক্ষদর্শীরা ঠিক কি জানিয়েছেন। হ্যাঁ, এখানে আরটিও অফিস আছে গ্রাউন্ড ফ্লোরে, ওপরে টেকনিক্যাল অফিস আছে, এমবিআই টেকনিক্যাল, তারপরে কর্ম দপ্তরে আগুন লেগেছে। থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর আগুন লেগেছে মেন। দেখা যাচ্ছে অন্যান্য ফ্লোর থেকেও ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু আগুন লেগেছে মেন থার্ড ফ্লোরে। হ্যাঁ, কেউ কি আটকে আছে বা না কেউ আটকে নেই, সব বেরিয়ে গেছে। কটা নাগাদ লেগেছে বা খবর মানে আপনি দেখতে যখন আসি তাদের 9:30 নাগাদ, তখন দেখছি ফোন করা হয়ে গেছে অলরেডি। আরো একবার সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, সাধারণত আমরা জানি যে কোনো জায়গা থেকে অগ্নিকাণ্ডের ঘটনার পর যদি সাদা ধোঁয়া বেরোয় সেটা একটা স্বস্তির খবর দেয়, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে এটা বলা যায়। এক্ষেত্রেও আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে জায়গাগুলো থেকে গলগল করে কালো ধোঁয়া, আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল, এখন সেখানেই সাদা ধোঁয়া। গোটা বিল্ডিং কে গ্রাস করে নেবে এমনটা মনে হচ্ছিল অন্ততপক্ষে আগুনের সেই লেলিহান শিখা থেকে। সেখান থেকে দাঁড়িয়ে শেষ 8 ঘন্টাতে কিন্তু অত্যন্ত সফলতার সঙ্গে দমকলের তরফে আগুনকে নিয়ন্ত্রণ তারা করে ফেলেছেন এবং পকেট ফায়ার কিছু জায়গাতে রয়েছে সেটাকে তারা নিয়ন্ত্রণ করছেন ভেতর থেকে, এবং ক্রমাগত বাইরে বিভিন্ন জায়গা থেকে কার্যত সারাশি ভাবে ঘিরে বিল্ডিং কে ঘিরে সেখানে কিন্তু আগুনে জল বাইরে থেকে দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সামনের নিচের অংশ থেকে অর্থাৎ পাম্প হাউস থেকে একটি চ্যানেল করা হয়েছে, সামনের একটি দোতলা বাড়ি থেকে করা হয়েছে, তার পাশের আরেকটি অফিস বিল্ডিং থেকেও ক্রমাগত সেই আগুনের দিকে কিন্তু জল ছোড়া হচ্ছে এবং সাদা ধোঁয়া মানে স্বস্তির একটা ইঙ্গিত যে আগুনের যখন আগুন জ্বলে তখন কিন্তু তার ধোঁয়ার কালার বা রং কিন্তু সেটা হয় কালো। এবং যে ছবি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, দুটো ছবিকে যদি পাশাপাশি দেখো তাহলে দেখবে যে সেই সময় যে ধোঁয়া দেখা যাচ্ছিল সেখান থেকে কিন্তু এখন অনেকটা সে ধোঁয়ার যে পরিমাণ সেটা কমেছে। দ্বিতীয়ত হচ্ছে সাদা ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে আগুনের যে লেলিহান শিখা ছিল বা আগুনের যে ভয়ঙ্কর একটা রূপ ছিল সেটা অনেকটা কন্ট্রোলে করা সম্ভব হচ্ছে বা নিয়ন্ত্রণে করা সম্ভব হয়েছে। কিন্তু পকেট ফায়ার এখনো বেশ কিছু জায়গাতে রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিস, একাধিক ডিপার্টমেন্ট এখানে রয়েছে, আলমারিতে ঠাসা নথিপত্র সেখানে রয়েছে, কম্পিউটার রয়েছে, স্বাভাবিক এসি রয়েছে। স্বাভাবিকভাবে ভেতরে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কার্যত আগুনের বাড়ার একটা উপাদান হিসেবে কাজ হতে থাকে এবং সেই কারণে কিন্তু আগুনের একটা আকার আমরা দেখতে থাকি যে ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু এখন অনেকটাই সেই জায়গা থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। বলা যায় যে দমকলের শেষ 8 ঘন্টাতে তারা যে কাজ করেছেন তার জেরে কিন্তু আগুন অনেকটাই কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে এবং আজকে 10টার কিছু আগে এই আগুন লাগে, অফিস সময় 10টা, ফলত সমস্ত কর্মীরা আসার আগেই দুর্ঘটনাটি ঘটে। একজন কর্মী কোনোভাবে তিনি ওপরে ছিলেন, তিনি একেবারে ছাদে চলে যান, পরবর্তীকালে তাকেও নামানো হয়েছে। দমকল আধিকারিক কেউ অসুস্থ হয়েছেন বলে এখনো পর্যন্ত কোনো খবর নেই। অক্সিজেন মাস্ক ব্যবহার করে তারা ভেতরে কাজ করছেন বা ভেতরে তারা ওঠার চেষ্টা করছেন। একটা বড় প্রতিবন্ধকতা ছিল যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন, ওপরে সমস্ত ফ্লোরে আগুন ছিল, দৃশ্যমানতা ছিল না, কিছু দেখা যাচ্ছিল না ধোঁয়াতে। সে ধোঁয়া কাঁচের একের পর এক ফ্লোরে গিয়ে তারা ভেঙেছেন, সেখান থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, ভেতরে অক্সিজেন এসেছে, ভেতরে আলো এসেছে, হাওয়া এসেছে এবং তার জেরে কিন্তু তারা কাজ করতে পেরেছেন। এবং ভেতর থেকে যেমন তারা কাজ করছেন একই রকম ভাবে কিন্তু বাইরের তরফেও চারদিক থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে, কোনোটা দোতলা থেকে,
কোন রেজিস্ট্রার অফিস থেকে তারা ক্রমাগত জল দিয়ে বাইরের দিকটা ঠান্ডা করার চেষ্টা করছেন। এখন অবশ্যই পুরো আগুন নিয়ন্ত্রণে পরই কিন্তু জানা সম্ভব হবে তদন্ত করে যে কি কারণে এই আগুন লাগলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.